প্রত্যেকের মধ্যে একটা ব্যক্তিসত্তা রয়েছে এবং ব্যক্তিসত্তা সাধারণত হেরিডিটারি কতগুলো থেকে আমরা পেয়ে থাকি। এছাড়াও আমাদের দেখা যায় যে সেখানে পরিবেশের প্রভাব রয়েছে। আমরা হেরিডিটারি অর্থাৎ বংশগতি থেকে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু র মেটেরিয়াল, আর পরিবেশ থেকে যেটা পাচ্ছি সেটা কিন্তু ফিনিশড প্রোডাক্ট। পরিবেশের সাহায্যে আমরা অনেক কিছু নতুন নতুন শিখতে পারি এবং অনেক কিছু আমরা নতুন নতুন জানতে পারি। কিন্তু জেনেটিক্যালি হেরিডিটারি যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু পরিবর্তন করতে পারি না। কিন্তু যেগুলো অসম্পূর্ণ রয়েছে সেই অসম্পূর্ণ জায়গাগুলো কিন্তু আমরা পরিবেশ থেকে আমরা সবসময় আহরণ করে থাকি। তাহলে এখানে বলা হচ্ছে যে পরিবেশ থেকে আমরা অসম্পূর্ণ যে সকল আমাদের মনের মধ্যে যে সকল চাহিদাগুলো, ইচ্ছাগুলো আমরা যেগুলো হেরিডিটারি যেগুলো পাচ্ছি না সেইগুলো কিন্তু আমরা পরিবেশ থেকে আমরা আহরণ করছি। এখানে একটা শিক্ষকের কিন্তু বড় অবদান রয়েছে। তিনি ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই সম্ভব নয়, অর্থাৎ শিশুরা শিক্ষক ছাড়া কোনো কিছুই করতে পারে না। অর্থাৎ তাকে বলা হচ্ছে ম্যানিপুলেটর অফ দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ শিক্ষক তিনি যেভাবে শিক্ষাদান করবেন সেভাবে কিন্তু শিশুরা শিক্ষা গ্রহণ করবে। তাই বংশগতি এখানে সেখান থেকে আমরা কি পাচ্ছি? শিক্ষার কাঠামো। বংশগতি থেকে আমরা শিক্ষার কাঠামো পাচ্ছি, আর পরিবেশ থেকে হচ্ছে আমরা কোনো কিছু রূপায়িত করছি। পরিবেশ থেকে আমরা কিন্তু যেগুলো পাচ্ছি নতুনত্ব কিছু, সেগুলো কিন্তু আমরা হেরিডিটারি পাচ্ছি না। ইনকমপ্লিট জিনিসগুলো যেগুলো রয়েছে সেইগুলো আমরা হচ্ছে একমাত্র পরিবেশ থেকে পেয়ে যাচ্ছি। তাই শিক্ষক আমাদের কখনো আমরা যে জেনেটিক্যালি হেরিডিটারি যেগুলো আমরা পেয়ে এসেছি সেগুলো কিন্তু তারা কিন্তু কখনোই পরিবর্তন করতে পারে না। কিন্তু পরিবেশের যে সকল শিক্ষাগুলো রয়েছে তারা কিন্তু সেইগুলোকে দিয়ে থাকেন। এবং কিভাবে একটা শিশুকে উপযুক্ত পথে নিয়ে গেলে, কিভাবে শিক্ষাদান করলে তারা ঠিকভাবে শিখতে পারবে এবং ভবিষ্যতে একটা মহীরুহ হয়ে উঠতে পারবে, সেই দিকে কিন্তু সবসময় শিক্ষকের লক্ষ্য রাখা উচিত এবং শিক্ষক সেইভাবে একটা শিশুকে সবসময় গাইডেন্স করবে যাতে একটা শিশু উপযুক্ত শিক্ষা পেতে পারে। শিশুকে সবসময় পরিপূর্ণভাবে বিকাশ করতে হবে। তাহলে পরিপূর্ণভাবে বিকাশ করতে গেলে শিক্ষকের কি কি অবদান, এইভাবে আমি কিন্তু এখানে 9টা পয়েন্ট বলবো। নাম্বার 1, শিশুকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? শিশুর তো যে বংশগতির যে প্রভাব সেটা তো আর সে কখনো চেঞ্জ করতে পারবে না। সুতরাং তাকে আমি যদি আধুনিক শিক্ষা দিতে চাই তাহলে তাকে দেখতে হবে সে কতটুকু নিতে পারছে। তার ব্রেন অনুযায়ী, তার ইন্টেলেক্ট অনুযায়ী তাকে কিন্তু উপযুক্ত শিক্ষা দিতে হবে এবং আধুনিক যে কি শিক্ষা সেই শিক্ষা অনুযায়ী কিন্তু শিশুকে শিক্ষা দিতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং শিশু যে শিক্ষা পাচ্ছে সেই শিক্ষা কিন্তু তাকে ঠিকভাবে যাতে নিতে পারে এবং উপযুক্ত বুদ্ধি অনুযায়ী, এবং যারা ডাল, আমি অবশ্যই এখানে এটা বলবো না পরপর, মানে যে যে রকম শিক্ষাটা নিতে পারছে এবং স্বাভাবিকভাবে নিতে পারছে, যার ব্রেন যে যতটা অনুযায়ী কাজ করছে তাকে কিন্তু উপযুক্ত সেইভাবে শিক্ষক শিক্ষাদান করবে। নাম্বার 2, শিক্ষাকে কিন্তু মনোবিজ্ঞানসম্মত পূর্ণ গড়ে তুলতে হবে। শিক্ষক এবং স্টুডেন্ট অর্থাৎ শিক্ষক এবং শিশুর মধ্যে সম্পর্কটা কিন্তু মনোময় এবং মধুর করে তুলতে হবে। এছাড়াও বিদ্যালয়ের যে পরিবেশ, পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই পরিবেশটা সামাজিক এবং সুস্থ ও স্বাস্থ্যসম্মত করে তুলতে হবে। তাহলে কিন্তু সেই পরিবেশে দেখা যাবে যে শিশু কিংবা স্টুডেন্ট সে কিন্তু ভালো শিক্ষা নিতে পারছে বা সহজে নিতে পারছে। নাম্বার 3, প্রত্যেকটা শিশু কিন্তু প্রত্যেকের থেকে আলাদা, তাদের রুচিও আলাদা, তাদের পার্সোনালিটিও আলাদা। সুতরাং প্রত্যেকটা শিশুকে তাদের রুচি অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী এবং তাদের যে মেন্টাল ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের শিক্ষা দিতে হবে।
না হলে কিন্তু সেই শিক্ষাটা যথার্থ এবং উপযুক্ত হবে না। নাম্বার 4, সেখানে কি বলা হচ্ছে, শিক্ষাদান হবে শিশুকে সবসময় এমনভাবে শিক্ষাদান করতে হবে যেন সেই শিক্ষাটা শ্রুতি নির্ভর হয়, সহজবোধ্য হয় এবং সহজেই কিন্তু সেই শিক্ষাটাকে নিতে পারে। তাহলে সেই শিক্ষাটা সার্থক হবে, আর না হলে কিন্তু শিক্ষাটা বৃথা হয়ে যাবে। নাম্বার 5, সেখানে কি বলা হচ্ছে, শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে সময় যাতে কাটাতে পারে তার জন্য কিন্তু তাদের বিশেষ বিশেষ ব্যবস্থা নিতে হবে। খেলাধুলার ব্যবস্থা, সুন্দর চলচ্চিত্রের ব্যবস্থা, বাগান করার ব্যবস্থা, ছোটোখাটো হয়তো বন্ধুরা মিলে একটুখানি কিছু করলো, গল্প পড়ার ব্যবস্থা, পড়াশোনা ছাড়া অন্যান্য বই যেগুলো তাদের মনের মধ্যে আনন্দ দিতে পারে সেই রকমও ব্যবস্থা কিছু কিছু করতে হবে। তাহলে দেখা যাবে যে সে কিন্তু ভালোভাবে শিক্ষা নিতে পারছে এবং সে কিন্তু সুন্দরভাবে সব কিছু শিখতে পারছে। নাম্বার 6-এ কী বলা হচ্ছে, বিদ্যালয়ের পরিবেশ আদর্শ এবং গণতান্ত্রিক হওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে পার্শিয়ালিটি হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। হয়তো কোনো স্টুডেন্ট কিংবা কোনো বাচ্চাকে হয়তো দেখা যাচ্ছে যে বেশি ভালো তার দিকে কেয়ার করা হচ্ছে, অন্য আরেকটা বাচ্চার দিকে কিন্তু কেয়ার করা হচ্ছে না। স্কুলে কিন্তু এই ধরনের মনোভাবাপন্ন কিংবা বাড়িতে এই ধরনের মনোভাবাপন্ন অর্থাৎ পার্শিয়ালিটি মনোভাবাপন্ন করলে চলবে না। গণতান্ত্রিক একটা রূপ দিতে হবে এবং সকলে যাতে সুন্দরভাবে সব শিশুরা সমানভাবে সব কিছু বুঝতে পারে তার জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা রাখতে হবে। তাহলে সেই শিশু দেখা যাবে যে সুন্দর এবং আদর্শ সাহায্যে গড়ে উঠছে। নাম্বার 7-এ কি বলা হচ্ছে, শিশুর দৈহিক স্বাস্থ্য এর দিকে লক্ষ্য দিতে হবে। দৈহিক স্বাস্থ্য, আমরা জানি শিশুর মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো ভালো রাখার জন্য তাদের কিন্তু বাড়ি এবং পরিবেশ দুটোই কিন্তু সুন্দরভাবে থাকতে হবে। অনেক সময় এমন কিছু কথা বলা টিচারের উচিত নয় কিংবা বাড়ির গার্জেনের এমন কিছু কথা বলা উচিত নয় যেখানে শিশুর মনে কিন্তু খারাপ এফেক্ট পড়বে। আমরা যদি সুন্দরভাবে তাদের যদি চালাতে পারি এবং সুন্দরভাবে আমরা যদি তাদের বোঝাতে পারি কোনো বিষয় সম্বন্ধে কিংবা কোনো পরিস্থিতি সম্বন্ধে, তাহলে কিন্তু দেখা যাবে সেই শিশু সুস্থ এবং স্বাভাবিকভাবে পরবর্তীকালে একটা দেশের জন্য দশের জন্য তারা কিন্তু কিছু গড়ে তুলবে এবং তাদের একটা সাহসী মনোভাবাপন্ন থাকবে, যেটা কিন্তু পার্শিয়ালিটি করলে কখনোই চলবে না বা হবে না। তাই গণতান্ত্রিক একটা রূপ দিতে হবে, ইজিলি সহজে বুঝতে পারবে সেইগুলো কিন্তু সেই রকমভাবে ব্যবস্থা নিতে হবে। দেখা যায় যে শিশুদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে ভাগ রয়েছে, কেউ রয়েছে ডাল, কেউ রয়েছে ইন্টেলিজেন্ট, আর কেউ রয়েছে মিডিয়াম। তাহলে ডাল সেই শিশু কিন্তু সে ভালোভাবে কোনো কিছুই কখনো শিখতে পারছে না। কোন পদ্ধতি অবলম্বন করলে পেরেন্টকে কিংবা টিচারকে কিংবা কতটুকু তার পেছনে সময় দিলে, কিভাবে তাকে শেখালে সেই একটা ডাল স্টুডেন্টকে তার পেছনে বেশি সময় দিতে হবে, তাকে সেইভাবে লক্ষ্য রাখতে হবে। ইন্টেলেকচুয়াল যে হচ্ছে সে তাকে কিন্তু বেশি বোঝাতে হচ্ছে না, সে কিন্তু সহজে কিন্তু ক্যাচিং করে নিচ্ছে, আর অর্থাৎ তার ক্যাচিং পাওয়ার বেশি, সে ইজি নিতে পারবে ইন্টেলেক্টের প্রভাবে। কিন্তু ডাল সে সেভাবে পারবে না। মিডিয়াম সে কিন্তু একটু অন্যমনস্ক হবে, আবার ফের দেখা যাবে সে যখন মন দিয়ে শুনছে তখন সে কিন্তু জানতে পারছে। তাহলে সব ক্ষেত্রে আমরা কিন্তু একরকম ব্যবস্থা নিতে পারি না। ডালের জন্য ডালের ব্যবস্থা নিতে হবে মিডিয়াম, এবং যে ইন্টেলেক্ট তার তো কোনো কথাই নেই, তুলনাই নেই, সে সব জায়গাতেই কিন্তু সে চট করে ক্যাচ করে নিতে পারছে। তাহলে শিশুদের ক্ষেত্রে শিক্ষককে সেই রকম মনোভাবাপন্ন হতে হবে, পেরেন্টকেও ঠিক কিন্তু সেই রকম মনোভাবাপন্ন হতে হবে যাতে সে কিভাবে নিতে পারছে বিষয়বস্তুটাকে, তাকে কিন্তু সেইভাবে তাকে গাইড করতে হবে। তাহলে নাম্বার 9-এ কি বলা হচ্ছে যে উপযুক্ত শিক্ষকের দ্বারা শিশুদের কিন্তু ঠিকভাবে পরিচালনা করতে হবে, অর্থাৎ গ্রুপ গাইডেন্স টেকনিক। এইটা যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে শিশুরা
সুন্দরভাবে তারা কিন্তু, বা স্টুডেন্টরা তারা যাই হোক না কেন, সুন্দরভাবে তারা কিন্তু শিক্ষাটাকে নিতে পারছে। গ্রুপ গাইডেন্স টেকনিক, তাদের যদি উপযুক্তভাবে শিক্ষা দেওয়া হয় এবং কোন জায়গায় তারা ভুল করছে তারা যদি সেইটাকে যদি ধরিয়ে দিতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে যে আগামীকাল শিশুরা কিন্তু, বা স্টুডেন্টরা, ছাত্ররা যেই হোক, সুন্দরভাবে তারা কিন্তু শিক্ষা নিতে পারছে বা সব কিছু সকলের সামনে বলতে পারছে বা বোঝাতে পারছে। তাই উডওয়ার্থ বলছেন যে বংশগতি নিজে নিজেই বিকশিত হয় এ কথা না বলে যদি বলা হয় যে শিশুর বিকাশ পরিবেশ কর্তৃক বংশগতির বিকাশের উপর নির্ভর করে, তাহলে কিন্তু সেইটা ঠিক হয়। অর্থাৎ শিশুর বিকাশের জন্য বা একটা ছাত্র কিংবা ছাত্রীর বিকাশের জন্য পরিবেশ এবং বংশগতি দুটোই দরকার। এছাড়া উপযুক্ত শিক্ষা, গণতান্ত্রিক মনোভাব, এসবগুলো যদি উপযুক্তভাবে পায়, এছাড়া সাহায্য পায়, যেভাবে বেড়ে উঠতে গেলে সার্বভৌমিকতা, গণতান্ত্রিক রূপ এবং আদর্শ মানসিকতা সব কিছু যদি উপযুক্তভাবে পায়, উপযুক্ত পরিবেশ পায়, তাহলে কিন্তু অবশ্যই শিশু কিংবা স্টুডেন্ট তারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে তারা কিন্তু অনেক কিছুই করে দেখাতে পারে এবং তারা আদর্শ হয়ে উঠতে পারে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।